1999 সালে ধামরাই পিবিএস থেকে ধামরাই পলাশবাড়ি পল্লী বিদ্যুৎ পিবিএস একে থেকে বদলি হয়ে সে সিরাজগঞ্জ যায়, সাজাদপুরে উঠি। সাজাদপুর যে রিনা ভবনটা আছে, উপরে আমরা থাকি আর নিচে অফিস, একতলা দোতলা তিনতলা অফিস। তো ওই সিরাজগঞ্জে ওই বিলিং অ্যাসিস্ট্যান্ট ছিল আমিনাপা বিলিং অ্যাসিস্ট্যান্ট ছিল। ওনার আন্ডারে অনেকগুলো মেয়ে ছিল, শাহিন, আরো কে জানি, শাহিন মুক্তাগাছার, তারপর জানি কে মনে নাই। মানে সব মেয়েরা আমাকে আদর করতো, ভালোবাসতো, বসের বউ হিসাবেও আদর করতো, ভালোবাসতো। কিন্তু পরে আবার আমিনাপার শ্বশুর বাড়ি হইল উল্লাপাড়া সিরাজগঞ্জ, ওই হেড অফিস পল্লী বিদ্যুৎ হেড অফিস, যে পল্লী বিদ্যুৎ উল্লাপাড়া হেড অফিসের সাথেই সংলগ্ন, ওই পুকুর পাড়ের সাথেই আমিনাপাদের বাড়ি। আমিনাপাদের এই হাজবেন্ড হিরু ভাই ওই যে এসটি ইমামের ভাতিজা, ওই বাড়িটা এসটি ইমামের বাড়িটাই, ওখানেই সদাগোষ্ঠী ওদের। আর ওখানে আরেকটা ভাতিজার কাছে ওনার বোন আবার বিয়ে হয়, যে লিলন ভাইয়ের কাছে ফেরদৌসির বিয়ে হয়, ওনার বোন। তো আমিনাপা আমাকে খুব আদর করতো, খুব ভালোবাসতো, যেটা খাইতে চেতাম সেটা খাওয়াইতো। আবার মানে মেয়ের মতো ছিলাম ওনার কাছে, খুব আদর করতো, এত মিশতে পারতো উনি অনেক আদর করতো। ওনার হাতেই, আমিনা আপার হাতেই ঐতিহ্য হয়। অন্নপূর্ণা ডাক্তার, পল্লী বিদ্যুতের অন্নপূর্ণা ডাক্তার আমিনাপা, আরেকটা আপা ছিল, ঐতিহ্য আমিনাপার হাতে হয়। তো আমিনাপা না আমাকে অনেক আদর করতো। তো আমিনাপা সবাই অফিসের মানুষ মনে করতো কি আমি মনে গরিব ঘরের মানুষ, আমার বাবা মা মনে হয় গরিব, দরিদ্র বলে এরকম একটা মানুষের কাছে আমাকে বিয়ে দিছে। মানে বোঝা যাইতো। আমি একদিন বলেই ফেলছে যে আপনার আব্বা আম্মা কি করে, মানে গরিব, আপনাকে ওনার হাতে কিভাবে তুলে দিল, মানে কোন দৃষ্টিকোণ থেকে বলছিল একদিন। তা আমি আর কিছু বলি নাই, মানে হেসে উড়াই দিছি। পরে যখন আমার আম্মাকে দেখছি, আমার আম্মা আবার ঢাকা থেকে গেছে, ঢাকা থেকে যাওয়ার পরে তো আমার আম্মাকে একদম গলা জড়ায় ধরেছে, খালাম্মা খুব আদর করতো। তখন আর কি ভুলটা ভাঙছে। তারপরে ওনাদের দ্বিধা ছিল যে এই মেয়েকে কেন ওনার কাছে বিয়ে দিতে হবে, যে আপনার মেয়েকে ফেলনার, আপনার মেয়েকে মানে তো এই কথাটাই না আমি বলছিলাম ওনাকে, যে আমিনাপা না এটা বলে যে আমার আব্বা আম্মা কি গরিব, যে দরিদ্র, অর্থকষ্টে এরকম, যে এরকম একটা মেয়েকে পানিতে ফালায় দেওয়ার কোনো মানে হয়। তারপরে উনি না ভিতরে রেখে দিয়েছে আমিনার ওপর খুব কেন এটা বলছে। কিন্তু আমি তো বুঝতে পারিনি, আমি তো একদম আপন মনে করে বলছি, তাকে বলাটা ঠিক হয়নি যে আমিনাপা এটা বলছে। পরে না ওই আমিনাপার সাথে আমাকে মিষ্টি দিত না। তো আমিনাপা তারপর লাঞ্চ আওয়ারে বা সকালবেলা যদি একটু সকালে আসতো, আপনি আমার সাথে দেখা করতো, কেমন আছি কি সমাচার বলতো। পরে একদিন আমি আমিনাপাকে দাওয়াত দিছিলাম। তো দাওয়াত দিছিলাম পরে সে কিছুই করে নাই, মানে কিছুই আয়োজন করে নাই, ব্যবস্থা করে নাই, যে সে যে খাবে তাকে যে আমি খেতে বলছি, তো কিছুই করেন। ওই যে আমিনাপা বলছে যে এই মেয়েটাকে পানিতে কেন ফালায় দিল, এত সুন্দর একটা মেয়েটাকে, এরকম বাপ্পার একটা মাত্র মেয়ে। তো এটা তো ওনার মনের ভেতরে গেঁথেছিল। পরে ওনার জন্য কিচ্ছু আয়োজন করে নাই। পরে আমি 2টোর সময় উনিও আসছে, আমিনাপাও আসছে, কিন্তু আমি তো রান্না করি নাই কিছু, মানে আমাকে কিছু বাজার করে দেয় না কোনো, আর আমি তো রান্না ভালো করি না, বাবুর্চিও খবর দেয় না, রান্না করে নাই। তো আমিনাপাকে আমি খাওয়াইতে পারি না। পরে আমিনাপা খুব দুঃখ পাইছে, যে বললো ভাবি আপনি আমাকে দাওয়াত দিলে একটু শাক ভাতও তো খাওয়াইতে পারতেন, শাক ভাতও খাওয়াইতে পারলেন। তখন আমি বুঝতে পারি নাই যে কোনটার উত্তর কিভাবে দেওয়া উচিত, কিভাবে দেওয়া যায়। আমি এখন যেরকম কথা বলতে পারি, তখন আমি কথা বলতে পারতাম না। তো এভাবে উনি চাইতো যে কেউ আমাকে পছন্দ না করুক, কেউ আমাকে ভালো না বাসুক। এই জন্য না ওনার বয়সটা এমন ছিল, উনি তো বস মানুষ,
বসে যদি বলে কেউ, তাহলে কি কেউ অবিশ্বাস করবে? বসে যদি বলে দিন, এটা দিন, তো তো ওরাও মনে করে যে হ্যাঁ এটাই দিন, মানে এটাই রাইট। আমিও মনে করতাম উনি বয়স্ক একটা মানুষ, পিতার মতো। তো কোনো বয়স্ক মানুষ, কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ যদি বলে, তাহলে তো আমরা শুনি না? বাবা কি ছেলের, সন্তানের কাছে মিথ্যা কথা বলতে, বউর কাছে মিথ্যা কথা বলতে পারে? বুঝতে পারিনি, তখন অবজারভেশন করতে পারিনি, মানে আমার মাথায় আসেই না যে উনি মিথ্যা কথা বলতে পারে বা মিথ্যা কথা বলে। কিন্তু উনি চাইতো না যে কেউ আমাকে পছন্দ করুক, কেউ আমাকে ভালোবাসুক, এটা উনি চাইতো না। উনি তখনই তৎক্ষণাৎ একদম খুব বুদ্ধিমত্তার সাথে সেটাকে নষ্ট করার চেষ্টা করতো। আমি আবার বলবো, একটু একটু করে আমি আবার বলবো, একটু একটু করে সব আমি আমার জীবনের ডায়েরি আমি এভাবেই রেকর্ড করে রাখবো।